সবাইকে শুভেচ্ছা। বিষয়টির শিরোনাম বাংলায় বিবর্তনের ধারণা, ইতিহাস ও বৈশিষ্ট্য, ল্যামার্কবাদ ও নব্য ল্যামার্কবাদ। লেকচার 7। সহায়ক গ্রন্থ সমূহ: বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান, প্রাণী ভূগোল, কে.এম. আওরঙ্গজেব, কবির পাবলিকেশনস। বিবর্তন বিদ্যা, প্রত্নজীব বিদ্যা ও প্রাণী ভূগোল, মোহাম্মদ আব্দুল্লাহ আল হেলাল, তাকিয়া মোহাম্মদ পাবলিকেশনস। বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান ও প্রাণী ভূগোল, এ.কে.এম. আল আব্দুল্লাহ, মোহাম্মদ ফিরোজুর রহমান ও নূর মোহাম্মদ সিদ্দিক, বাংলাদেশ বুক ব্যাংক। এছাড়াও আমরা উইকিপিডিয়ার আশ্রয় বা সাহায্য নিয়েছি। উইকিপিডিয়া থেকে অনেক ইনফরমেশন আমরা সংগ্রহ করেছি। প্রথমেই ইভলিউশন কথাটি এভাবে বলা যায়: দ্য গ্র্যাজুয়াল চেঞ্জ, অর্থাৎ ক্রমিক বা ধারাবাহিক পরিবর্তন, ইন লিভিং থিংস, অর্থাৎ সজীব বস্তুর ক্ষেত্রে, ওভার লং পিরিয়ড অফ টাইম, ব্যাপক একটা সময়ের ব্যবধানে লিভিং থিংস বা সজীব বস্তুর গ্র্যাজুয়াল চেঞ্জ বা ধারাবাহিক পরিবর্তনকে আমরা বলতে পারি ইভলিউশন। এখানে আমরা একটা ঘোড়ার ইভলিউশন দেখতে পাচ্ছি বা হর্সের ইভলিউশন। প্রথম অবস্থায় এটা উচ্চতা ছিল 12 ইঞ্চি, যার নাম ছিল ইওহিপ্পাস। এখন থেকে প্রায় 6 কোটি বছর আগের এই অবস্থা ছিল এবং কালক্রমে এখন থেকে 1 মিলিয়ন বা 1.5 কোটি থেকে বা 1 কোটি থেকে 1 মিলিয়ন বছরের পূর্ব পর্যন্ত ঘোড়ার ইকুইস অবস্থায় প্রায় 6 ফুট বা তার উচ্চতা বিশিষ্ট একটি অবস্থায় আসে। এই যে ইওহিপ্পাস বা 12 ইঞ্চি উচ্চতার ঘোড়ার পূর্বপুরুষ থেকে আজকে 6 ফিট উচ্চতার বা 6 ফিটের বেশি উচ্চতার ঘোড়ার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ইভলিউশনের বা এটা তার গ্র্যাজুয়াল চেঞ্জ। এই গ্র্যাজুয়াল চেঞ্জটি হচ্ছে ইভলিউশন। আমরা তার অগ্রপদের এই পরিবর্তন দেখতে পাবো। অগ্রপদে তার 4টি ডিজিট ছিল। অগ্রপদের 4 ডিজিটের অগ্রপদ দেখো এখানে। এই ডিজিট থেকে আস্তে আস্তে তার ডিজিটের ডিজেনারেশন হয়, ডিজিট চেঞ্জ হয়, ডিজিটের ক্রমহ্রাস ঘটে এবং আজকে সে ওয়ান টোড, অর্থাৎ একটি মাত্র তার টো বা একটি মাত্র আঙ্গুল বা একটি মাত্র এই তার দৌড়ের কারণে, অর্থাৎ রানিং অবস্থা প্রাপ্ত হওয়ার কারণে তার এই ইভলিউশন বা পরিবর্তন এসে যায়। তাহলে এই যে ইওহিপ্পাস থেকে পরবর্তীতে মেজোচিপ্পাস, পরবর্তীতে মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকিউস, এই যে তার ধারাবাহিক পরিবর্তন বা গ্র্যাজুয়াল চেঞ্জ, এটি হচ্ছে ইভলিউশন বা বিবর্তন ওভার এ লং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ অনেক বছরের ব্যবধানে এই যে তার পরিবর্তন, এই পরিবর্তনটি হচ্ছে ইভলিউশন। ইভলিউশনকে অন্যভাবে বলা যায় দ্য প্রসেস বাই হুইচ ডিফারেন্ট কাইন্ডস অফ লিভিং অর্গানিজমস আর থট টু বি ডেভেলপড, অর্থাৎ উন্নত হতে হবে, অ্যান্ড ডাইভার্সিফাইড, অর্থাৎ বিকশিত হবে, ফ্রম আর্লিয়ার ফর্মস, অর্থাৎ তার পূর্বতন অবস্থা থেকে, অপেক্ষাকৃত সরল অবস্থা থেকে সে কমপ্লেক্স অবস্থায় আসবে ডিউরিং দ্য হিস্টোরি অফ আর্ট, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে বা একটা বড় সময়ের ব্যবধানে বা লং পিরিয়ডের মাধ্যমে এই যে তার সে ডেভেলপ হবে, উন্নত হবে এবং ডাইভার্সিফাইড হবে, এই প্রসেসটি হচ্ছে ইভলিউশন। ইভলিউশনের বাংলা করলে আসে বিবর্তন। একটি নাউন শব্দ যার অর্থ এভাবে আসে: বিকাশের প্রক্রিয়া, বিবর্তন প্রক্রিয়া, প্রাণের বিকাশ সংক্রান্ত বিবর্তন বা মতবাদ, বিবর্তন মতবাদ। ইভলিউশন কথাটি, দি ওয়ার্ড ইভলিউশন ইনিশিয়ালি মিন্ট, অর্থাৎ তার প্রাথমিকভাবে মিনিং ছিল বা মানে ছিল আনরোলিং। আনরোলিং মানে হচ্ছে পাক খোলা, কোনো কিছু গোটানো অবস্থায় বা পেঁচানো অবস্থা থেকে সেই পাক খোলানো। অ্যাজ ইন আনরোলিং দ্য স্ক্রল, অর্থাৎ পেঁচানো অবস্থার বা টুইস্ট অবস্থা থেকে সেটাকে আনটুইস্ট অবস্থা বা পাক খুলে নেওয়া। আনরোলিং দ্য এ সিরিজ অফ এরর্স, অর্থাৎ অনেক ভুল বা অনেক ভ্রান্তির অবসান ঘটানো, সত্যকে উদ্ঘাটন করাই হচ্ছে ইভলিউশন কথাটির অর্থ। বিবর্তন বলতে আমরা সুশৃঙ্খল অথচ ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে বস্তু, জড় বস্তু বা জীবের সরল অবস্থা থেকে জটিল বা প্রগতিশীল উত্তরণকে বোঝায়। আমি আবার বলছি, সুশৃঙ্খল অর্থাৎ একটা অর্ডারলি চেঞ্জ হবে এবং ক্রমিক সিরিয়াল অর্ডার মধ্য দিয়ে জড় বস্তু বা জীবের সরল অবস্থা থেকে, অর্থাৎ অপেক্ষাকৃত তার প্রি এক্সিস্টিং অবস্থাটি হচ্ছে সিম্পল, এই অবস্থা থেকে জটিল অর্থাৎ কমপ্লেক্স এবং প্রগতিশীল, প্রোগ্রেসিভ চেঞ্জ, এটি হচ্ছে
বিবর্তন বা ইভলিউশন। অনেকে বলে থাকেন ব্রিটিশ দার্শনিক হারবার্ট স্পেন্সার 1852 সালে ইভলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, কিন্তু প্রকৃত সত্য হলো এরও প্রায় 100 বছরেরও বেশি সময় আগে জার্মান জীববিজ্ঞানী আলব্রেখট ফন হলার ইভলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলত 1744 সালে আলব্রেখট ফন হলার ইভলিউশন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ল্যামার্ক বিবর্তনকে ট্রান্সগর্মিজম এবং হেকেল একে ট্রান্সমিউটেশন নামে অভিহিত করেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা চার্লস ডারউইন, যার কারণে বিবর্তন এত বিকশিত হয়েছে, তিনি এই ইভলিউশন শব্দের পরিবর্তনের মাধ্যমে উত্তরাধিকার এই ভাবে এটাকে এই টার্মটি ইউজ করেছেন ইভলিউশনটিকে, অর্থাৎ ডিসেন্ট উইথ মডিফিকেশন। ডিসেন্ট মানে বংশধর বা উত্তরাধিকার, মডিফিকেশন মানে তোমরা জানো পরিবর্তন বা রূপান্তর। Descent is the passing of information from one generation to the next, and modification, that is the fact that the modification of copying process is imperfect, there are errors। অর্থাৎ অসম্পূর্ণ জিনিসগুলো বা অসত্য জিনিসগুলো থেকে পরবর্তীতে সত্য উদ্ঘাটন হবে, রূপান্তর হবে, পরিবর্তন হবে, বংশধরের মাধ্যমে সঞ্চারিত হবে, নতুন ধরনের প্রজাতির সৃষ্টি হবে। এটি ডিসেন্ট উইথ মডিফিকেশন, এভাবে ডারউইন এটাকে ইভলিউশন শব্দটিকে ব্যবহার করেছিলেন। জড়বস্তুর বিবর্তনকে রাসায়নিক বিবর্তন বা কেমিক্যাল ইভলিউশন বলে, আর জীবজগতের বিবর্তনকে জৈব বিবর্তন বা বায়োলজিক্যাল ইভলিউশন বলা হয়ে থাকে। আমরা যেহেতু জৈব বিবর্তন জীব নিয়ে কথা বলবো, অতএব জৈব বিবর্তনের সংজ্ঞা এভাবে দিব। জৈব বিবর্তন হলো পূর্ববর্তী জীব থেকে ভিন্নতর বৈশিষ্ট্যযুক্ত, উন্নত বৈশিষ্ট্যযুক্ত উন্নত জীবের উৎপত্তি বা আবির্ভাব। বিবর্তন দ্বারা সরল থেকে জটিলের আগমন, প্রাথমিক দশা থেকে পরিণত দশায় পদার্পণ, অনির্দিষ্ট ও অসংবদ্ধ অবস্থা থেকে নির্দিষ্ট ও সুসংবদ্ধ অবস্থায় উত্তরণকে নির্দেশ করে। তাহলে বায়োলজিক্যাল ইভলিউশন কথাটি পূর্ববর্তী জীব থেকে ভিন্নতর, উন্নত, অপেক্ষাকৃত পরিণত দশায় নির্দিষ্ট এবং সুসংবদ্ধ অবস্থায় উত্তরণকেই জৈব বিবর্তন বা বায়োলজিক্যাল ইভলিউশন বলা হচ্ছে। হিস্টোরি অফ ইভলিউশন বা বিবর্তনের ইতিহাস, যে অ্যানাক্সিম্যান্ডার 611 থেকে 547 বিফোর ক্রাইস্ট, অ্যান অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার, উদ্ভাবন করেন the concept that all living things, সমস্ত সজীব বস্তু are related, অর্থাৎ একটার সাথে আরেকটা কি আছে, সম্পর্কিত বা সম্পর্কযুক্ত, and they had changed over time, অর্থাৎ তারা সময়ের ব্যবধানে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। এম্পিডোক্লিস 494 থেকে 434 BC বা বিফোর ক্রাইস্ট was a Greek philosopher. He was also a Greek philosopher. ইনি যে থিওরিটি দেন তার নাম হচ্ছে কসমোজনিক থিওরি, এবং তোমরা জানো এম্পিডোক্লিসকে বলা হয় বিবর্তনের জনক, এবং আধুনিক বিবর্তনের জনক হচ্ছে চার্লস রবার্ট ডারউইন। তিনি বলছেন, এম্পিডোক্লিস বলছেন যে সরল অবস্থা থেকে জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে, এবং মূলত 4টি উপাদান, একটি হচ্ছে মাটি, পানি, বায়ু এবং আগুন। এই 4টি উপাদান দিয়ে সজীব বস্তুর উদ্ভব হচ্ছে, এবং পরবর্তীতে তারা কমপ্লেক্স হচ্ছে সরল অবস্থা থেকে, কমপ্লেক্সিটি অফ অল ম্যাটার ইন টার্মস অফ সিম্পলার সাবস্টেন্স, অর্থাৎ সরল অবস্থা থেকে জটিল অবস্থায় রূপান্তরিত হচ্ছে, পরিণত হচ্ছে। এটি এম্পিডোক্লিসের মতামত। অ্যারিস্টটল ডেভেলপড হিজ স্কেলার নেচার, বলছেন যে অজীবীয় বস্তু হতে অবিরাম ও ক্রম বিবর্তনের মাধ্যমে প্রাণের উদ্ভব হয়, এবং প্রাণের মধ্যে প্রথমে আসে প্ল্যান্টস অর্থাৎ উদ্ভিদ, দেন অ্যানিমেলস, এরপরে প্রাণী, অ্যান্ড ফাইনালি ম্যান, এবং তারপরে আছে মানুষ। বাফন 1707 থেকে 1788 proposed that species could change by influence of the environment, migration, geographical isolation, overcrowding and a struggle for existence। অর্থাৎ জীব পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে মাইগ্রেশন অর্থাৎ অভিপ্রায়ন, ভৌগোলিক বিচ্ছিন্নতা, ওভারক্রাউডিং জনবহুলতা এবং টিকে থাকার সংগ্রামের মাধ্যমে তার মধ্যে পরিবর্তন আসতে পারে। এটা বাফনের কথা। জেমস হাটন, তিনি একরূপ তত্ত্ব মতবাদ বা ইউনিফর্মিটেরিয়ানিজম এই মতবাদের প্রবক্তা,
এরাসমাস ডারউইন, ইনি ডারউইনের, চার্লস রবার্ট ডারউইনের পিতামহ বা দাদা, 1731 থেকে 1802। ইনি প্রস্তাব করেন লাইফ হ্যাড চেঞ্জড ওভার টাইম বাই ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল সিলেকশন বাই হিউম্যানস, মানুষের কৃত্রিম নির্বাচনের মাধ্যমে সে উন্নত হচ্ছে, অ্যান্ড প্রেজেন্স অফ ভেস্টিজিয়াল অর্গানস, এবং নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতির মাধ্যমেও তার ভিতরে চেঞ্জ হচ্ছে অপেক্ষাকৃত অনেক সময়ের ব্যবধানে। উইলিয়াম স্মিথ stated that each period of earth history has its own unique assemblage of fossils, অর্থাৎ ফসিল গুলো প্রতিটি সময়ে একটি ইউনিক অবস্থা প্রাপ্ত হচ্ছে, and the correlation of rock layers based on their fossil contents, অর্থাৎ জীবাশ্মের একই স্তরে নিকট সম্পর্কিত প্রজাতির অস্তিত্ব উনি এই মতবাদ দেন। তোমরা আসি ইরাসমাস ডারউইনের কথা বললাম, এরপর উইলিয়াম স্মিথ stated that each period of, এটা তো বললামই, জীবাশ্মের একই স্তরের নিকট সম্পর্কিত প্রজাতির অস্তিত্ব আছে। জর্জ কুভিয়ার, যিনি থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন মতবাদে বিশ্বাসী, উনি ক্যাটাস্ট্রফিজম এই তত্ত্বটি প্রদান করেন। প্রাকৃতিক বিপর্যয় তত্ত্ব, অর্থাৎ পৃথিবী সাডেনলি, হঠাৎ করে, শর্ট লিভড, অল্প সময়ে, ভায়োলেন্টলি, পসিবলি ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ সারা বিশ্বব্যাপী এই পৃথিবীর সৃষ্টি হয়। যেমন উনি এ ধরনের একটা ক্যাটাস্ট্রফারের উদাহরণ দিচ্ছেন, নূহ আলাইহিস সালামের যে ফ্লাড বা বন্যা, সেই বন্যার কথা বলছেন। তাহলে ক্যাটাস্ট্রফিজম অনেক সময় এক মার্কেট তোমাদের কোশ্চেন আসতে পারে, ক্যাটাস্ট্রফিজম কি বা এর প্রবক্তা কে? এর প্রবক্তা হচ্ছে জর্জ কুভিয়ার, এবং এটি হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় তত্ত্ব। চার্লস লায়াল, যার প্রিন্সিপাল অফ জিওলজি বইটি পরবর্তীতে চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেসকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল তাদের গবেষণা এবং তথ্য দেওয়ার জন্য। রিফাইন্ড হাটনস আইডিয়াস, এই যে জেমস হাটনের আইডিয়াটাকে উনি একটু পরিবর্তন করে বা একটু যুক্ত করে, যে স্লো চেঞ্জ ওভার লং পিরিয়ডস অফ টাইম, অর্থাৎ সময়ের ব্যবধানে এই পরিবর্তন হচ্ছে, এই কথাটি বা এই আইডিয়াটি উনি দেন চার্লস লায়েল তার বিখ্যাত বই প্রিন্সিপালস অফ জিওলজি, যেটি চার্লস ডারউইন এবং আলফ্রেড রাসেল ওয়ালেসকে উপর প্রভাব বিস্তার করেছে। যা ব্যাপটিস্ট দা লামার্ক, 1744 থেকে 1829, ইনি একজন ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট। তার বিখ্যাত বই ফিলোসফি জিওলজিক 1809 সালে প্রকাশিত হয়। ইনি কনক্লুডেড দ্যাট organisms of higher complexity had evolved from pre-existing less complex organism, অর্থাৎ অপেক্ষাকৃত সরল অবস্থা থেকে জটিল অবস্থা সৃষ্টি হয়, এই কথা উনি বলেন। এবং তিনি প্রস্তাব করেন দ্য ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে স্থানান্তরিত হবে বা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে সঞ্চারিত হবে। চার্লস রবার্ট ডারউইন, যাকে বলা হচ্ছে আধুনিক বিবর্তন বিদ্যার জনক, 1809 থেকে 1882, এবং আলফ্রেড রাসেল ওয়ালেস, আমরা জিওগ্রাফি পড়ার সময় আলফ্রেড রাসেল ওয়ালেসের অবদান দেখেছি। 1912 জৈব বিবর্তনের সপক্ষে বহু গুরুত্বপূর্ণ নথি তারা উপস্থাপন করেন, যুক্তি উপস্থাপন করেন, এবং প্রাকৃতিক নির্বাচনের বা ন্যাচারাল সিলেকশনের থিওরি, ন্যাচারাল সিলেকশন থিওরি এটি প্রস্তাব করেন। হুগো দা ভ্রিজ, বেটসন, জোহানসেন, মর্গ্যান ইত্যাদি বিজ্ঞানী মিউটেশনবাদে বিশ্বাসী, তারা জৈব বিবর্তনে মিউট্যান্ট জীবের গুরুত্ব বর্ণনা করেন। আমরা আগামী ক্লাসগুলোতে যে থিওরিগুলো পড়বো এগুলোর মধ্যেই এই থিওরিগুলো আসবে। ডবঝানস্কি তার রচিত বই জেনেটিক্স অ্যান্ড দ্য অরিজিন অফ স্পেসিস গ্রন্থে বিবর্তনে আধুনিক সংশ্লেষ তত্ত্বের বা সিনথেটিক থিওরির সূচনা করেন। 50-এর দশকে আণবিক বংশগতিবিদ্যা বা মলিকুলার জেনেটিক্স আবিষ্কৃত হওয়ার পর আধুনিক সংশ্লেষ তত্ত্ব আরো পরিপূর্ণভাবে বিকাশ ঘটতে থাকে, এবং তাতে অবদান রাখেন সিমসন, ফিশার, হ্যালডেন, হাক্সলে, ওয়ার্ডিংটন, ফোর্ড, রাইট, মুলার, মেয়ার, স্টেভিন্স প্রমুখ। এলডারেজ ও গোল্ড এবং স্ট্যানলির মতে প্রাণীর বিবর্তনে আকস্মিক উল্লম্ফন বা সাডেন জার্কসের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে একটি দীর্ঘ জ্যোতি বা বিরাম বা একটা পাংচুয়েশন, অর্থাৎ একটা অপেক্ষাকৃত আবার বিরাম, এই অবস্থাটা সৃষ্টি, অর্থাৎ হঠাৎ করে প্রজাতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে একটা বিরাম যুগ আসে। সাম্প্রতিককালে কিমুরা, কিং, জুক্স এবং ওটা কর্তৃক প্রস্তাবিত আণবিক বিবর্তনের নিরপেক্ষতা তত্ত্ব বা নিউট্রালিটি থিওরি অফ মলিকুলার ইভলিউশন বিবর্তনে নতুন ধারণার সূচনা করে। এই তত্ত্বের মতে মোস্ট ইভলিউশনারি চেঞ্জেস এট দ্য মলিকুলার লেভেল
and most of the variation within and between species are due to random genetic drift of mutant alleles that are selectively neutral. প্রজাতির উদ্ভব ব্যাখ্যায় গ্যাব্রিয়েল ডোভার প্রস্তাবিত মলিকুলার ড্রাইভ তত্ত্ব একেবারে সাম্প্রতিক কালের উদ্ভাবন, a evolutionary process that changed the genetic composition of a population through DNA turnover mechanism. অর্থাৎ যত জেনেটিক্স আবিষ্কৃত হওয়ার পর এবং জেনেটিক্স এর বিষয়টা ব্যাপকভাবে উন্মোচিত হওয়ার পর এবং এটি সম্বন্ধে মানুষের বা বিজ্ঞানীদের ভিতরে আরো স্পষ্ট ধারণা হওয়ার পরে বিবর্তন সম্বন্ধে আরো নতুন নতুন তথ্য আসে। যেমন আমরা দেখতে পাচ্ছি আধুনিক সংশ্লেষ তত্ত্ব, দীর্ঘ জ্যোতি বা বিরাম বা পাংচুয়েশন থিওরি, এরপরে নিউট্রালিটি থিওরি অফ মলিকুলার ইভলিউশন, এরপরে মলিকুলার ড্রাইভ তত্ত্ব, সেগুলো সবগুলোই ইভলিউশনকে আরো উন্নত একটি অবস্থায় বা আরো সবার থেকে গ্রহণযোগ্য করার একটা অবস্থা তৈরি করেছে। তো এগুলোই হচ্ছে হিস্টোরি অফ ইভলিউশন, একেবারে খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানীর ইভলিউশনের যে অবদান, সেই অবদান আমরা তুলে ধরলাম। বিবর্তনের মূল বৈশিষ্ট্য চারটি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কালিক পরিবর্তন বা চেঞ্জ ইন টাইম। বিবর্তনের মূল মন্ত্র হলো এই পৃথিবী এবং এর কোনো কিছু আকস্মিকভাবে একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘকালের বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এ জগতে সবকিছু পরিণতি লাভ করেছে। দুই, পর্যায়ক্রমিক বিন্যাস বা সিরিয়াল অর্ডার। পরিবর্তনই বিবর্তনের আসল বিষয়। পরিবর্তন কখনো এলোমেলো ভাবে না ঘটে, সুশৃঙ্খল ভাবে অর্থাৎ সিরিয়ালি, অর্ডারলি, পর্যায়ক্রমে সংগঠিত হয়। উৎপত্তির কারণ বা ইনহেরেন্স কজ, পূর্বে অস্তিত্বমান সত্তা থেকে পরবর্তী সত্তার সৃষ্টি, এটাই বিবর্তনের ভাবার্থ। সৃজনশীল সংশ্লেষ বা ক্রিয়েটিভ সিনথেসিস, পূর্ববর্তীর সাথে সুষম সমন্বয় গড়ে ওঠার মাধ্যমে নতুনের উদ্ভব ঘটে। তাই বিবর্তনের অন্যতম বৈশিষ্ট্য হলো সৃজনশীল সংশ্লেষ। তাহলে আমরা বিবর্তনের মূল বৈশিষ্ট্য চারটি দেখতে পাচ্ছি: কালিক পরিবর্তন বা চেঞ্জ ইন টাইম, পর্যায়ক্রমিক বিন্যাস, সিরিয়াল অর্ডার, উৎপত্তির কারণ, ইনহেরেন্স কজ, সৃজনশীল সংশ্লেষ, ক্রিয়েটিভ সিনথেসিস। তাহলে মূল বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইভলিউশন আমরা দেখতে পেলাম চারটি। এরপরে আমরা একটা থিওরি আসবো, ল্যামার্কের থিওরি, ল্যামার্কিজম। আজকের শিরোনামে তোমাদেরকে বলেছি। তো ল্যামার্কিজম আসার আগে আমরা ল্যামার্ক সম্বন্ধে আগে আলোকপাত করি। ল্যামার্ক, যিনি একজন ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট বা প্রকৃতি বিজ্ঞানী, ইনি একাধারে তোমরা জেনে থাকবে, ইনি একাধারে একজন সৈনিক ছিলেন, অর্থাৎ একজন আর্মি অফিসার ছিলেন এবং সাহসের সাথে, বীরত্বের সাথে উনি যুদ্ধ করেছেন। পরবর্তীতে উনি এই তার ইনজুরির কারণে, আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন এবং সাথে সাথে উনি বোটানিতে, উদ্ভিদ বিজ্ঞান এবং পরবর্তীতে প্রাণী বিজ্ঞানে বিশেষ অবদান রাখেন এবং এই অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে একাডেমি সায়েন্সের মেম্বারশিপ এবং পরবর্তীতে জুওলজির প্রফেসর নিযুক্ত করা হয়। এবং এর জুওলজিতে বা প্রাণী বিজ্ঞানে, এবং তোমরা এটাও জানো যে বায়োলজি কথাটির উনি অন্যতম একজন প্রবক্তা, বায়োলজি শব্দটি, এবং উনি প্রথম ইভলিউশন বা বিবর্তনের একটি প্রস্তাব বা থিওরাম উপস্থাপন করেন। তো আমরা তার জীবনী দেখবো। জা বাপ্টিস্ট পিয়ে ডি মনেট ডি ল্যামার্ক, সংক্ষেপে ল্যামার্ক বলা যায়, 1 আগস্ট 1744 থেকে 18 ডিসেম্বর 1829 তার জীবনকাল। ওয়াজ এ ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট, হি ওয়াজ এ সোলজার, বায়োলজিস্ট অ্যান্ড একাডেমিক, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উনি প্রধান ছিলেন। অ্যান্ড অ্যান আর্লি প্রোপোনেন্ট, অর্থাৎ প্রস্তাবক অফ দ্য আইডিয়া অফ বায়োলজিক্যাল ইভলিউশন, জৈব বিবর্তনের উনি একজন প্রস্তাবক বা প্রথম দিকের প্রস্তাবক ছিলেন। ল্যামার্ক ফট ইন দ্য Pomeranian War 1757 to 1762, অর্থাৎ দীর্ঘ 5 বছর এই পমেরানিয়ান যুদ্ধে উনি সাহসের সাথে যুদ্ধ করেন against Prussia and retired from the army in 1766 due to injury and developed a particular interest in botany. He published 3 volumes of Flori Francoisi 1778 and then gained membership of the French Academy of Science in 1779. Lamarck became a professor of geology in Museum National Histoire Naturelle in 1793. অর্থাৎ একজন জুওলজির বা প্রাণী বিজ্ঞানের
অধ্যাপক নিযুক্ত হন। In 1801 he published Systema des Animaux sans Vertebrates, অর্থাৎ এই বইটি তিনি প্রকাশ করেন যেটি মূলত ক্লাসিফিকেশন অফ ইনভার্টিব্রেটস অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। Where he became one of the first to use the term biology, অর্থাৎ এই বায়োলজি শব্দটি উনি প্রথম প্রবর্তন করেন। The modern era, বর্তমান যুগ, generally remembers Lamar for a theory of inheritance of acquired characters, অর্থাৎ অর্জিত গুণের বা অর্জিত বৈশিষ্ট্যের সঞ্চারণ, বংশ পরম্পরায় সঞ্চারণের কারণে আধুনিক যুগ ল্যামার্ককে মনে রাখবে, যাকে আমরা বলছি ল্যামার্কিজম, which he described in his philosophy zoologique that is published in 1809, অর্থাৎ 1809 সালে প্রকাশিত তার ফিলোসফি জুওলজিক গ্রন্থে এই যে তার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বা সঞ্চারণ এই তত্ত্ব প্রদান করেছিলেন। এই কারণে বর্তমান যুগ ল্যামার্ককে মনে রাখবে। তার বিখ্যাত বই ফিলোসফি জুওলজিক 1809 সালে প্রকাশিত হয়েছিল যেটি। এই হচ্ছে ল্যামার্কের মোটামুটি তার জীবন ইতিহাস। আমরা এরপরে ল্যামার্কবাদে যাব। ল্যামার্কবাদ বা ল্যামার্কিজমের মূল বিষয়বস্তু হচ্ছে an organism can pass on its offspring, offspring মানে হচ্ছে তার অপত্য বা তার বংশধর, physical characteristics অর্থাৎ ভৌত বৈশিষ্ট্যাবলী that the parent organism acquired, যা সে প্যারেন্ট অর্গানিজম অ্যাকোয়ার্ড করেছে, অর্জন করেছে, তার জীবদ্দশায় যে বৈশিষ্ট্যগুলো সে গ্রহণ করেছে, ধারণ করেছে, থ্রু ইউজ অর ডিসইউজ ডিউরিং হিজ লাইফ টাইম বা ইটস লাইফ টাইম, অর্থাৎ তার জীবদ্দশায় ব্যবহার এবং অব্যবহারের মাধ্যমে যে সমস্ত বৈশিষ্ট্য সে অর্জন করেছে, যে সমস্ত ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সে অর্জন করেছে, সেগুলো সে পরবর্তী অফস্প্রিংকে, পরবর্তী বংশধরের মাধ্যমে সঞ্চারণ করবে। তাহলে বাংলা করলে এভাবে দাঁড়ায়, ব্যবহার ও অব্যবহারের মাধ্যমে অর্জিত এক প্রজন্মের ভৌত বৈশিষ্ট্য বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পরবর্তী বংশধরে সঞ্চারিত হয়। এটি হচ্ছে তার থিওরামের, ল্যামার্কিজমের মূল কথা। পরবর্তীতে বিজ্ঞানী ডটসন 1960 খ্রিস্টাব্দে ল্যামার্কের এই বিস্তৃত ধারণাকে 4টি সূত্রে ব্যাখ্যা করেন। প্রথম সূত্র, অন্তঃজীবনী শক্তি জীবের আকার বৃদ্ধি করতে চায়, অর্থাৎ ইন্টারনাল ফোর্সেস অফ লাইফ টেন্ড টু ইনক্রিজ দ্য সাইজ অফ অর্গানিজম। জীবজগতে ক্রমাগত সাধারণ অবস্থা হতে জটিল অবস্থা অর্জনের এক অন্তর্নিহিত শক্তি ক্রিয়াশীল থাকে, তবে এই ক্রিয়া বা এই সময় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকবে। তাহলে প্রথম সূত্র, জীবের ভিতরে যে অন্তর্জীবনী বা শক্তি বা ইন্টারনাল ফোর্স, এটা জীবের আকার বৃদ্ধি করতে চায়। দ্বিতীয় সূত্র, জীবের উপর পরিবেশের প্রত্যক্ষ প্রভাব বা ডিরেক্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট ওভার লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম বা সজীব বস্তুর উপরে পরিবেশের প্রত্যক্ষ প্রভাব। তাহলে পরিবর্তনীয় পরিবেশের প্রত্যক্ষ প্রভাবে টিকে থাকার তাগিদে নতুন নতুন চাহিদা এবং ধারাবাহিক অভাববোধের প্রেক্ষিতে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গে সুনির্দিষ্টভাবে গঠনগত পরিবর্তন ঘটে। 3 নম্বর বৈশিষ্ট্য, বা আমরা যেটা মোটামুটি সবাই জানি, ব্যবহার ও অব্যবহার, ইউজ অ্যান্ড আনইউজ। কোন অঙ্গের বিকাশ, উন্নয়ন ও সুগঠন প্রতিনিয়ত এর ব্যবহারের উপরে, ইউজের উপরে নির্ভরশীল। কোন অঙ্গের অধিক ব্যবহার হলে তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে পূর্ণতার দিকে অগ্রসর হয়, আবার কোন অঙ্গের ক্রমাগত অব্যবহার তাকে ক্রিয়া বিমুখ করে, ফলে তার বিকাশ ব্যাহত হয়, এমনকি তার ক্ষয়প্রাপ্ত ও বিলোপ অনিবার্য হয়ে পড়ে। চতুর্থ সূত্র, অর্জিত বৈশিষ্ট্য সঞ্চারণ বা ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। তাহলে জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যগুলো বংশগত বৈশিষ্ট্য হিসেবে বংশ পরম্পরায় সঞ্চারিত ও বিকশিত হয়, অর্থাৎ পরবর্তী অফস্প্রিং এর ক্ষেত্রে বা অফস্প্রিং এর ক্ষেত্রে তার যে জীবদ্দশায় যে ক্যারেক্টার অর্জন করেছে, যে বৈশিষ্ট্য অ্যাকোয়ার্ড করেছে, যে সেগুলো সঞ্চারিত হবে। তাহলে 4টি সূত্র খেয়াল রাখতে হবে। 4টি সূত্র, অন্তঃজীবনী শক্তি জীবের আকার বৃদ্ধি করতে চায়, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে জীবের উপর পরিবেশের প্রত্যক্ষ প্রভাব। তৃতীয় সূত্র হলো ব্যবহার ও অব্যবহার। চতুর্থ সূত্র হলো অর্জিত বৈশিষ্ট্যের সঞ্চালন। আমরা এই সূত্রের এরপরে উদাহরণ এবং ব্যাখ্যাতে যাব। জীবদেহে যেসব জৈব পরিবর্তন ঘটে সেগুলো পরিবেশের প্রত্যক্ষ প্রভাবে ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে অর্জিত হয়েছে। যখন পরিবেশে পরিবর্তন ঘটে তখন জীবদেহে পরিবর্তনের চাহিদা জাগে, ফলে কতক বিশেষ অঙ্গে বিশেষ চাহিদার প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে পরিপূর্ণতা আসে। পক্ষান্তরে অঙ্গ বা অঙ্গসমূহ কোনো কাজে না এলে ধ্বংসপ্রাপ্ত হবে। আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, ল্যামার্কের দেওয়া উদাহরণ।
অনেক আগে, ওভার এ লং পিরিয়ড অফ টাইম, জিরাফ, যেটি গ্র্যাজার্স স্বভাবের ছিল, অর্থাৎ অন্যান্য যে সমস্ত গরু ছাগলের মতো তারা তৃণ খেত। আস্তে আস্তে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের এই আবাসস্থলের খাদ্যের অপর্যাপ্ততা দেখা দেয় বা খাদ্য হারিয়ে যায়। তখন তার খাবারের অভ্যাসটিকে সে চেঞ্জ করে গাছের নিচের দিকের পাতা খেতে শুরু করে। গাছের পাতা খেতে খেতে যখন নিচের পাতা শেষ হয়ে যেতে থাকে এবং গাছ লম্বা হতে থাকে, স্বাভাবিকভাবে খাবারের প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে সে তার অগ্রপদ এবং এই গ্রীবাটিকে উপর পরিবর্তন আনার চেষ্টা করে, এবং পরিবর্তন আনতে আনতে আজকে জিরাফের অগ্রপদ এবং গ্রীবা অনেক লম্বা হয়ে গেছে বলে বিজ্ঞানী ল্যামার্ক বলছেন। ল্যামার্কের মতে প্রাচীনকালে জিরাফের অগ্রপদ ও গ্রীবা বেশ ছোট ছিল। হঠাৎ প্রাকৃতিক বিপর্যয়ের দরুন আবাসস্থলে চারণযোগ্য ভূমির অভাবে জিরাফের গ্রেজার স্বভাব, এই হরিণাকৃতি পূর্বপুরুষরা গাছের নিচের ডালের পাতা খেতে শুরু করে। নিচের লতা পাতা শেষ করার পর বাঁচার তাগিদে ক্রমান্বয়ে বৃক্ষ শীর্ষ স্থিত পাতাগুলো ভক্ষণের জন্য এদের অগ্রপায়ে ভর দিয়ে গ্রীবা উত্তোলন করা শুরু করে। এভাবে ক্রমাগত অগ্রপায়ের অধিক ব্যবহার এবং গ্রীবা উত্তোলন ও প্রসারণের ফলে জিরাফের পা ও গ্রীবা প্রলম্বিত হয়েছে। এই অর্জিত গ্রীবার বৈশিষ্ট্য এর সন্তান সন্ততিতে বংশানুক্রমে হস্তান্তরিত হতে লাগলো বা সঞ্চারিত হতে লাগলো এবং বাড়তে বাড়তে বর্তমান অবস্থায় পৌঁছেছে। তাহলে এটা ল্যামার্কের তার থিওরি দেওয়ার একটি অন্যতম উদাহরণ, ল্যামার্কের নিজের দেয়াই উদাহরণ। কতক বিশেষ অঙ্গে বিশেষ চাহিদার পরিপ্রেক্ষিতে পরিপূর্ণতা আসে। আমরা এখানে ডাক বা হাঁস দেখতে পাচ্ছি, এখানে সি টার্টল দেখতে পাচ্ছি এবং সি অটার বা বিভর দেখতে পাচ্ছি, সামুদ্রিক বিভর। সবগুলো নিয়ে যদি আমরা পায়ের দিকে খেয়াল করি তাহলে দেখবো যে পায়ের যে আঙ্গুলগুলো তাদের ভিতরে এরকম একটা চামড়া বতের অবস্থা সৃষ্টি হয়েছে, ফলে এটা লিপ্ত পাদের বা ওয়েভড ফিট, যেটা পানিতে সাঁতার কাটার জন্য তাদের উপযোগী করে গড়ে তুলেছে। কোন কোন জলচর পাখি যেমন ডাক, সামুদ্রিক কচ্ছপ যেমন সি টার্টেল, বিভার, সি অটার প্রভৃতি প্রাণীদের পায়ের আঙ্গুলগুলোর মাঝে পর্দাবৎ ত্বক সৃষ্টির মাধ্যমে লিপ্ত পাদের বা ওয়েব ফুট এর আবির্ভাব ল্যামার্কের মতবাদের সমর্থনে একটি দৃষ্টান্ত। এসব প্রাণীদের পূর্বপুরুষ পানিতে সাঁতার কাটার সুবিধার্থে বাহুর আঙ্গুলগুলো ছড়িয়ে দেয়। ত্বকের যে পাতলা পর্দা আঙ্গুলগুলোকে পদমূলে একত্রিত করে রাখে তা অবিরাম প্রসারিত করে রাখার জন্য প্রচেষ্টা চালায়। ফলে আঙ্গুলগুলোর মধ্যবর্তী স্থানে ত্বক একাকার হয়ে লিপ্ত পাদের বা ওয়েব ফুটের সৃষ্টি হয়। সাঁতারের সময় পানি ঠেলে অগ্রসর হতে লিপ্ত পাদের উৎপত্তি জলজ পরিবেশে অভিযোজনের ফল। ফলে এই নতুন একটা জিনিস বিশেষ চাহিদার পরিপ্রেক্ষিতে এরকম একটা সৃষ্টি হয়েছে বলে বিজ্ঞানী ল্যামার্ক বলছেন। কোন অঙ্গ বা অঙ্গসমূহ অব্যবহারের কারণে বা কোনো কাজে না এসে থাকলে সেটা ধ্বংসপ্রাপ্ত হবে। যেমন আমরা এখানে সাপের উপস্থিতি দেখতে পাচ্ছি, এটা পাইথনের পশ্চাৎপদের অঙ্কীয় দিক, যেখানে আমরা তার পশ্চাৎপদের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেটা তার পেশির নিচে এমবেডেড অবস্থায় আছে, লুকায়িত অবস্থায় আছে। এবং এখানে অস্ট্রিচের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেটি ফ্লাইটলেস বার্ড বা উড্ডয়নে অক্ষম একটি পাখি, যে তার ডানার ব্যবহার না করতে করতে এখন রানিং বার্ডে বা দৌড়বাজ পাখিতে পরিণত হয়ে গেছে এবং তার ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলছে। অঙ্গের অব্যবহার জনিত বা ডিসইউজের উদাহরণ প্রসঙ্গে ল্যামার্ক সাপ ও উট পাখির উদাহরণ দেন। সাপের পূর্বপুরুষ গিরগিটি বা টিকটিকির ন্যায় উপাঙ্গ ছিল বলে তিনি ধারণা করেছেন, কিন্তু অন্য প্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য মাটির উপরে শুয়ে ও ফাটলে বা গর্তের মধ্য দিয়ে অতিক্রম করার প্রয়োজনীয়তা বোধ করেছিল। কয়েক পুরুষ ধরে এরূপ অভ্যাসের ফলে এদের দেহ ক্রমশ সরু ও লম্বা আকার ধারণ করেছে এবং গর্তে প্রবেশের সময় ভূমির সাথে ঘর্ষণ ও দীর্ঘদিনের অব্যবহারের দরুন অঙ্গ প্রত্যঙ্গগুলো কালক্রমে বিলুপ্ত হয়েছে। অজগর সাপের ব্যবচ্ছেদ করলে একজোড়া পশ্চাৎপদ আজও নিষ্ক্রিয় অবস্থায় দেহের পশ্চাতে পেশির মধ্যে পাওয়া যায়। অন্যদিকে উট পাখির পূর্বপুরুষরা বা এই অস্ট্রিচ, তাদের পূর্বপুরুষরা উঠতে পারত, কিন্তু বংশানুক্রমে ডানা ব্যবহার না করার ফলে তা এখন নিষ্ক্রিয় অঙ্গে বা ভেস্টিজিয়াল অর্গানে পরিণত হয়েছে এবং তার ব্যবহারটাই চেঞ্জ হয়ে গেছে। সে এখন ফ্লাইটলেস বার্ড বা উড্ডয়নে অক্ষম পাখি হিসেবে নিজেকে তৈরি করেছে এবং সে দৌড়বাজ পাখিতে বা রানিং বার্ডে পরিণত হয়েছে। তা এগুলো সবগুলোই হচ্ছে ল্যামার্কের
যে তার থিওরাম বা তার যে মতবাদ, এই মতবাদের উদাহরণ এবং ব্যাখ্যা। ল্যামার্কবাদের সমালোচনা বা ক্রিটিসিজম অফ ল্যামার্কিজম। ল্যামার্কের মতবাদ সমকালীন দার্শনিকের স্বীকৃতি পেলেও অনেক বিজ্ঞানীর মধ্যে রেখাপাত করতে পারেনি, কারণ তার তত্ত্বে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো রয়ে গেছে সেগুলো আজও অমীমাংসিত। যেমন 1 নম্বরে পরিবৃত্তি ও বংশানুক্রম, দ্যাট মিনস ভেরিয়েশন, এই উপাদানগুলো যে বিবর্তনের পূর্ব শর্ত, ল্যামার্ক তা উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু পরিবৃত্তির কারণ অর্থাৎ কিভাবে বংশগতিতে স্থিতি লাভ করে সে সম্পর্কে কোনো ধারণা দিতে তিনি সক্ষম হননি। ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার তত্ত্বটি সম্পূর্ণ সত্য নয়, কেননা ক্রমাগত ব্যবহারের ফলে শুধুমাত্র দৈহিক বৃদ্ধি ঘটে না, ভঙ্গুরতা এবং ক্ষয়িষ্ণুতাও দেখা যায়। প্রয়োজন থেকেই ইন্দ্রিয়ের উদ্ভব হয়েছে তা সম্ভব নয়, কারণ ইন্দ্রিয় সৃষ্টির পূর্বে ইন্দ্রিয়ের অভাব অনুভূত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। অর্জিত বৈশিষ্ট্যগুলো বা অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স গুলো বেশিরভাগই দেহকোষের পরিবর্তন। আমরা এটা আজকে জানি যে দেহকোষ এবং জনন কোষ বলে 2 ধরনের কোষের উপস্থিতি আছে জীবদেহে। তো জনন কোষে কোনো পরিবর্তন না ঘটলে তা কখনোই বংশানুক্রমে সঞ্চারিত হতে পারে না। ভাইসম্যান বংশ পরম্পরায় ইঁদুরের লেজ কেটে প্রত্যক্ষ করেন যে কোনো প্রজন্মেই ইঁদুরগুলো লেজবিহীন অবস্থায় জন্মে না। তিনি 70টি জেনারেশনের লেজ কেটেছিলেন, কিন্তু কোনো ইঁদুরেই লেজবিহীন অবস্থায় জন্মগ্রহণ। ল্যামার্কবাদের অন্যতম একটি দুর্বল দিক হলো অর্জিত বৈশিষ্ট্য কিভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তার ভুল ব্যাখ্যার জন্য। ল্যামার্ক ফ্লুইডা নামে একটা বিশেষ বৈশিষ্ট্য নির্ধারক বংশানুসরণযোগ্য দ্রব্যের কথা বলেছিলেন, যা পরিবেশের প্রভাবে প্রভাবিত হয় এবং ক্ষেত্র বিশেষে নতুন ফ্লুইডার উৎপত্তি ঘটে। কিন্তু কিভাবে ফ্লুইডাটা ট্রান্সফার হয়, কিভাবে তার উৎপত্তি ঘটে, এই ব্যাপারে ল্যামার্ক খুব সুস্পষ্ট ধারণা দিতে পারেননি। এই কারণেই এটি একটি বড় ত্রুটি। তাহলে আমরা ল্যামার্কের ক্রিটিসিজমে বা ক্রিটিসিজম অফ ল্যামার্কিজমের ক্ষেত্রে বেশ কিছু জিনিস দেখতে পেলাম, যেমন পরিবৃত্তি এবং বংশানুক্রমের মতো একটি ফ্যাক্টর ল্যামার্ক উপলব্ধি করেছিলেন, কিন্তু সে সম্পর্কে কোনো ধারণা দিতে সক্ষম হননি। ব্যবহার এবং অব্যবহারের তত্ত্বটি সম্পূর্ণ দিক থেকেই সত্য নয়। কোনো কোনো ক্ষেত্রে দৈহিক বৃদ্ধি ঘটার পাশাপাশি ভঙ্গুরতা বা ক্ষয়িষ্ণুতা দেখা দিতে পারে। ইন্দ্রিয়ের উদ্ভব, প্রয়োজন থেকেই ইন্দ্রিয়ের উদ্ভব হয়েছে তা সম্ভব নয়, কারণ ইন্দ্রিয় সৃষ্টির পূর্বেই ইন্দ্রিয়ের অভাব অনুভূত হওয়া কোনোভাবেই পসিবল নয়। অর্জিত বৈশিষ্ট্য কিভাবে ট্রান্সফার হচ্ছে সে ব্যাপারে ল্যামার্ক কিছু বলতে পারেননি, কারণ আমরা তখন পর্যন্ত আসলে জেনেটিক্স এর বিষয়টা সেইভাবে আবিষ্কৃত হয়নি। এই কারণে ল্যামার্ক এটা উত্তর দিতে ব্যাপারটা ক্লিয়ার করতে পারেননি, এবং ফ্লুইডার বিষয়টি তিনি সুস্পষ্ট ধারণা দিতে পারেননি। তো এগুলো সবগুলোই হচ্ছে ল্যামার্কবাদের সমালোচনা বা ক্রিটিসিজম অফ ল্যামার্কিজম। ল্যামার্কবাদের মূল্যায়ন বা ইভ্যালুয়েশন অফ ল্যামার্কিজম। বংশগত বিদ্যা সহ জীববিজ্ঞানের বিভিন্ন পরীক্ষালব্ধ অভিজ্ঞতার ভিত্তিতে এটা স্পষ্ট যে ল্যামার্কের মতবাদ বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। ব্যবহার অব্যবহারের ফলে জীবের কোনো অঙ্গ সুগঠিত অথবা ক্ষয়প্রাপ্ত হলেও ওই পরিবর্তিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় প্রবাহিত হয় না। তবে ল্যামার্কই সর্বপ্রথম পরিবেশ ও অভিব্যক্তির মধ্যে, অর্থাৎ এনভায়রনমেন্ট ও ইভলিউশনের মধ্যে একটি রিলেশন তৈরি করেন, একটি সম্পর্ক, পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বিবর্তনের মধ্যে জীবের ক্রমবিকাশের ঘটনা প্রনিধান করেন। কার্টার 1960-এর মতে ল্যামার্কই বিবর্তন তত্ত্বের পথিকৃৎ, অর্থাৎ তিনি হচ্ছেন মেইন ফাউন্ডার। ল্যামার্কের মতবাদের সত্যাসত্য প্রমাণের জন্য পরীক্ষামূলক জীববিজ্ঞান বা এক্সপেরিমেন্টাল বায়োলজি নামক একটা জীববিজ্ঞানের নতুন শাখা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এর থেকে জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে অনেক নতুন তথ্য জানা গেছে। সর্বোপরি ল্যামার্কের তত্ত্বের উপর ভিত্তি করে জীবের অভিব্যক্তি সম্বন্ধে বিজ্ঞানীরা গবেষণার কাজে অগ্রসর হয়েছেন। তাহলে আমরা এই কারণে দেখতে পাচ্ছি যে তার মতবাদ হয়তো বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়, কিন্তু তিনি একজন ফাউন্ডার, তিনি বিবর্তন তত্ত্বের একজন পথিকৃৎ, একজন লাইটার ম্যান, একজন পাথ ফাইন্ডার, পথ প্রদর্শক, এবং তার এই পরীক্ষামূলক তার এই বিষয়গুলো নিয়েই এক্সপেরিমেন্টাল বায়োলজি নামক জীববিজ্ঞানের একটি শাখা প্রতিষ্ঠিত হয়েছে, এবং জীব ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে অনেক নতুন নতুন তথ্য জানা গেছে। সো আমরা ল্যামার্কবাদের মূল্যায়ন অবশ্যই করতে হবে। নব্য ল্যামার্কবাদ বা নিও ল্যামার্কিজম। নিও ল্যামার্কিজম হচ্ছে
ল্যামার্কের মতবাদটাকে আরেকটু পরিশীলিত করা, আরেকটু আপগ্রেড করা। 19বিংশ শতাব্দীর শেষ দিকে ডারউইনবাদের একদল কট্টর সমালোচক প্রাকৃতিক নির্বাচনকে সঠিক মনে করতেন না। এদের মধ্যে বেশ কিছু বিজ্ঞানী আছে, যার ভিতরে স্পেন্সার, ওয়েলস, রিচার্ড ইত্যাদি অন্যতম। উপরোক্ত বিজ্ঞানীগণ ল্যামার্কবাদে যে পরিমার্জিত রূপ উপস্থাপন করেন সেটি নব্য ল্যামার্কবাদ বা নিও ল্যামার্কিজম নামে পরিচিত। নব্য ল্যামার্কবাদীরা মনে করতেন অভিযোজনের বিষয়টি সর্বজনীন, আর দৈহিক গঠন বা বডি স্ট্রাকচার, কাজ, ফাংশন ও পরিবেশ, দ্যাট মিনস এনভায়রনমেন্টের মধ্যে সাময়িক সম্পর্কের ভিত্তিতে অভিযোজনের উৎপত্তি বা অ্যাডাপ্টেশনের সৃষ্টি হয়, উৎপত্তি হয়, অরিজিন হয়। অভিযোজন এর প্রক্রিয়ায় পরিবর্তিত পরিবেশীয় শর্তাবলী জীবের স্বভাব পাল্টে দিতে পারে এবং নতুন স্বভাবের বদৌলতে জীবের পুরাতন দৈহিক গঠন পরিবর্তিত হয়ে নবরূপে আত্মপ্রকাশ করতে পারে। এর ফলে জীবের মধ্যে পরিবৃত্তি বা ভেরিয়েশন ঘটে। পরিবৃত্তি বংশানুসৃত হয়ে পরবর্তী প্রজন্মে বিকশিত হয়। এক্ষেত্রে দৈহিক গঠনের উপর পরিবেশের প্রত্যক্ষ ক্রিয়ার উপরে জোর দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, ঠান্ডা আবহাওয়ায় ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য প্রাণীদেহের ত্বকের উপর ঘন লোম, যেমন আমরা মেরু ভল্লুকের কথা জানি, মেরু শিয়াল, মেরু নেকড়ে ইত্যাদির কথা জানি, যাদের দেহ ঘন লোমের আবির্ভাব হয়েছে ঠান্ডা আবহাওয়ার কারণে। আবহাওয়া যদি তার শীতল থেকে উষ্ণ অবস্থায় নিয়ে যাওয়া হয়, তাহলে লোমও তার অদৃশ্য হয়ে যাবে, হারিয়ে যাবে। তাহলে এটা পরিবেশের প্রভাবে তার দৈহিক গঠনের পরিবর্তন হচ্ছে বলে নব্য ল্যামার্কবাদীরা বলছেন। তাই নব্য ল্যামার্কবাদীরা এটা মানতে রাজি নয় যে প্রাকৃতিক নির্বাচনেই বিবর্তনের একমাত্র কৌশল, অর্থাৎ ন্যাচারাল সিলেকশনেই শুধুমাত্র যে বিবর্তনের প্রধান ফ্যাক্টর বা একমাত্র ইউনিক টেকনিক, এটা তারা মানতে রাজি নন। বরং তাদের মতে দৈহিক গঠন, দ্যাট মিনস স্ট্রাকচার, কাজ অর্থাৎ ফাংশন, এবং পরিবেশ, দ্যাট মিনস এনভায়রনমেন্ট, এই তিন শক্তির সম্মিলিত ক্রিয়ায় বিবর্তন ঘটে থাকে। তাহলে এই ধারণাটি হচ্ছে, অর্থাৎ ল্যামার্কের ধারণাটিকে পরিমার্জিত রূপ দেওয়াটাই হচ্ছে নব্য ল্যামার্কবাদীদের মূল কথা। এবং তারা মূলত এই প্রাকৃতিক নির্বাচন যে বিবর্তনের একমাত্র কৌশল, এটা মানতে রাজি নন, বরঞ্চ দৈহিক গঠন, কাজ এবং পরিবেশ, এই তিন শক্তির সম্মিলিত ক্রিয়ায় বিবর্তন ঘটে থাকে বলে তারা বিশ্বাস করছেন। আমরা এটা একটা ট্রি দেখতে পাচ্ছি, যেটা অনেক আগের, এখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে 4.5 বিলিয়ন বছর আগে, এবং জীবের উৎপত্তি হয়েছে 3.5 বিলিয়ন বছর আগে। এবং এক একটা এজ, যেমন এটা দেখতে পাচ্ছ তোমরা, এজ অফ ফিশ, এজ অফ রেপটাইলস, এজ অফ ম্যামাল এবং